বন্ধুরা কেমন আছো? আমি দেবাঞ্জন। আমার স্টোরি ইন স্টিলে তোমাদের নিয়ে এখন যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমে ঘুরে বেড়াচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে শুধু ছবি নয়, তোমাদের পরিচয় করাই সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, বেড়ানোর জায়গা, ইতিহাস ও নানা অভিজ্ঞতার সঙ্গে। এই বেড়ানো শুধু ঘোরা নয়, একটি সম্পূর্ণ ভ্রমণ কাহিনীর ছবিতে গল্প। আর এই গল্প শুধু গল্প নয়, বাস্তবে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করা গল্প। এবার ইংল্যান্ড ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা ঘুরব শতাব্দী প্রাচীন অক্সফোর্ড ইউনিভার্সিটি ও পরের দিন যাত্রা শুরু করে পৌঁছাবো এডিনবরা, মানে স্কটল্যান্ডের রাজধানী শহরে। আপনাদের নিয়ে আমরা ঘুরে বেড়াবো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ, লাইব্রেরি, মিউজিয়াম ও হাজার বছরের পুরনো রাস্তায়, যেসব রাস্তায় ইতিহাস এখনো কথা বলে। ভীষণ জমজমাট এই পর্ব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহ দিন আপনাদের ভালো ভিডিও দেখানোর জন্য। কেমব্রিজ ঘুরে বেরিয়ে আমরা রাত্রিবাস করেছিলাম অরুণাভর বাড়িতেই। তারপর এবার এ ট্রিপ টু ইংল্যান্ড এর তৃতীয় পর্ব। 25শে সেপ্টেম্বর 2023 সকালবেলা অরুণাভর বাড়িতে অরুণাভ, মৌমিতা ও ঐশীর সাথে কিছুটা সময় কাটালাম। এবার বেরিয়ে পড়লাম নিলয়ের সাথে, নিলয়ের গাড়িতে। গন্তব্য অক্সফোর্ড। অরুণাভদের বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমরা কেমব্রিজ থেকে আজকে সকালে অক্সফোর্ডের দিকে চলেছি নিলয়ের গাড়িতে। নিলয় গাড়ি চালাচ্ছে, পাশে ডক্টর দাস বসে আছে। সুন্দর রাস্তা, বিশাল চওড়া রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি অক্সফোর্ড লন্ডনের থেকে উত্তর পশ্চিমে 90 কিলোমিটার দূরে। ইংরেজি ভাষাভাষী বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। মনে করা হয় 11শো শতাব্দীর শেষ ভাগে বা 12শো শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল। মনে করা হয় অক্সফোর্ডের পঠন পাঠন শুরু হয়েছিল 1096 সালে, আর উন্নতি ও বিস্তার শুরু হয় 1167 সাল থেকে। আমরা এবার ঢুকে পড়েছি অক্সফোর্ড শহরে। প্রায় 2 ঘন্টার যাত্রা। এখানেই নিলয়ের বাড়ি। নিলয় মানে ডক্টর নিলয় চ্যাটার্জি, আমাদের রহড়ার ছেলে। নিলয়ের বাড়িতে মালপত্র রেখেই বেরিয়ে পড়লাম। সময় কম, দ্রষ্টব্য অনেক। নিলয় আর ওর স্ত্রী সুরঞ্জনা বা রুম্পুও আমাদের সঙ্গী এই সফরে। বলা ভালো, ওরাই আমাদের নিয়ে চলল অক্সফোর্ডের অন্দরমহলে। নিলয়ের ছোট্ট সুন্দর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম অক্সফোর্ড দেখতে। সময়সীমা মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার মধ্যে দেখে নিতে হবে 45টি কলেজ আর 5টা PPHS মানে পার্মানেন্ট প্রাইভেট হলস এর অক্সফোর্ড ইউনিভার্সিটি। যার সময় তাতে সমুদ্র থেকে 1 ঘটি জল তুলতে পারবো। যা দেখবো তাই তো অনেক। নিলয় ও সুরঞ্জনার সঙ্গে যাত্রা শুরু করলাম। ছবির মতো অক্সফোর্ড হেডিংটনের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে হাসপাতাল চত্বরে ঢুকছি। গল্প আর আড্ডার মধ্যে দিয়ে পৌঁছে গেলাম হসপিটাল জোনে। দুপাশে ছবির মতো বিশালাকায় হাসপাতাল, সামনেই অক্সফোর্ড কাউন্টির অন্যতম সেরা ও প্রধান হাসপাতালগুলির মধ্যে অন্যতম জন র্যাডক্লিফ হাসপাতাল। হাসপাতালটার নাম হচ্ছে ওয়েস্ট জন র্যাডক্লিফ হাসপাতালের ওয়েস্ট উইং। ওকে, নিউরো অ্যানেস্থেসিয়া এখানে নিলয়, নিউরো সার্জারিতে নিলয় এখানে। ঝকঝকে রাস্তা, নির্দিষ্ট কার পার্কিং ছাড়া ইতস্তত গাড়ি দাঁড়িয়ে নেই। নিয়ম মানার প্রবণতা দেখে ভালো লাগলো। এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে হেলিপ্যাড, হসপিটাল বিল্ডিং, কার পার্ক। অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলসাম সেন্টার ফর প্রিভেনশন অফ স্ট্রোক অ্যান্ড ডিমেনশিয়া। এটা হচ্ছে ট্রমা, গান্ধীঘাটটা। এটা হচ্ছে ট্রমা সেন্টার। ট্রমা সেন্টার, নতুন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আচ্ছা, ওয়েলকাম সেন্টার ফর ইন্টিগ্রেটেড নিউরো ইমেজিং। ওয়েলকাম ট্রাস্ট। এসে পৌঁছালাম জন র্যাডক্লিফ হাসপাতালের
ওমেন্স সেন্টারের সামনে। এখানেই গাড়ি পার্ক করে নিলয় আর সুরঞ্জনা আমাদের গোটা হাসপাতাল চত্বর ঘুরিয়ে দেখালো। ওরা থাকাতে আমাদের অক্সফোর্ড ভ্রমণ অনেক সহজ হয়েছে। আলাদা আলাদা চিকিৎসা বিভাগের আলাদা বিশালাকায় বাড়ি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রায় সমস্ত সুযোগ সুবিধাই মেলে এখানে। আপৎকালীন শিশু চিকিৎসা বিভাগের বাইরে সর্বোচ্চ চিকিৎসা পরিষেবার সুবিধাযুক্ত একাধিক অ্যাম্বুলেন্স অপেক্ষমান, অর্থাৎ সুযোগ সুবিধা অনেক বেশি। এসে পৌঁছেছি নিলয়ের কর্মস্থল জন র্যাডক্লিফ হাসপাতালের ওয়েস্ট উইং এর সামনে। বেশ কয়েকটি ছবি তুললাম। প্রথমেই নিলয় আর সুরঞ্জনার, তারপরে আমি আর দিলীপ দুজনেই। ভিতরেও দু একটা ছবি তুললাম। এবার গাড়ি ছেড়ে বাস যাত্রা। অক্সফোর্ডের সুন্দর শহরের মধ্যে দিয়ে বাসে করে চললাম সিটি সেন্টারের দিকে। দোতলা বাস, এক কথায় দুর্দান্ত। অক্সফোর্ডের এই বাসে না উঠলে আমাদের অক্সফোর্ড ভ্রমণ সম্পূর্ণই হতো না। সুরঞ্জনা ও নিলয়ের সাথে বাসে করে চলেছি। যত সিটি সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি তত রাস্তাঘাট, বাড়িঘরের গঠন, আকৃতি, রং সব পরিবর্তন লক্ষ্য হয়ে যাচ্ছে। কোথাও কোথাও আধুনিক স্থাপত্য জায়গা করে নিয়েছে পুরনোর জায়গায়। সেন্ট ক্লেমেন্টস চার্চ ছাড়িয়ে চললাম। বিখ্যাত এই চার্চটির নামেই বর্তমানে এই রাস্তার নাম সেন্ট ক্লেমেন্টস স্ট্রিট, যার আগের নাম হাই স্ট্রিট। আমরা এসে পৌঁছালাম একটি সিটি সেন্টারে। এই সিটি সেন্টারের রাস্তায় সেন্ট ক্লেমেন্টস স্ট্রিটের ওপরেই রয়েছে প্রাচীন অক্সফোর্ডের সবচেয়ে পুরানো স্থাপত্যের নিদর্শন ও সবচেয়ে উঁচু সেন্ট মার্টিনস টাওয়ার বা কারফ্যাক্স টাওয়ার। দ্বাদশ শতকের চার্চ টাওয়ার ৭৪ ফুট উঁচু। এর তলাতেই এসে মিলিত হয়েছে ওয়েন স্ট্রিট, হাই স্ট্রিট, কনমার্কেট স্ট্রিট আর সেন্ট অ্যালডেট স্ট্রিট। এবার হাঁটা শুরু প্রাচীন অক্সফোর্ডের রাস্তায়। প্রথমেই ম্যাকডালেন কলেজের একটি বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। পেরিয়ে যাচ্ছি নামকরা সব কলেজ, চার্চ, ঘুরে বেড়াচ্ছি অক্সফোর্ডে। এসে পৌঁছালাম ইউনিভার্সিটি চার্চে। পুরো নাম ইউনিভার্সিটি চার্চ সেন্ট মেরি দ্য ভার্জিন। তাক লাগানো ভাস্কর্য চার্চের সর্বত্র। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের প্রথম স্থাপত্য এই চার্চ। এবার সারা পৃথিবীতে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে স্থাপত্যটি সর্বাধিক প্রচারিত, আমরা তার সামনে। র্যাডক্লিফ ক্যামেরা। ডক্টর জন র্যাডক্লিফের নামে উৎসর্গীকৃত ১৭৪০ সালের এই বাড়িটি পূর্বে একটি স্বাধীন গ্রন্থাগার থাকলেও বর্তমানে ১৯২৭ সাল থেকে এটি ইউনিভার্সিটি অধিগৃহীত ও বিশ্ববিখ্যাত বডলিয়ান লাইব্রেরির অংশ। এই লাইব্রেরি এখনো চালু এবং প্রায় ৬ মিলিয়ন বইয়ের সংগ্রহ আছে এখানে। এই লাইব্রেরি উৎসর্গীকৃত হয়েছে কিংবদন্তি ইংরেজ ডাক্তার ডক্টর জন র্যাডক্লিফের নামে, যিনি অক্সফোর্ডের প্রাক্তনী ও ব্রিটেনের রাজা উইলিয়াম দ্য থার্ড ও মেরি দ্য সেকেন্ডের চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। র্যাডক্লিফ ক্যামেরার পাশেই দেখা যাবে ইউনিভার্সিটি চার্চের একাংশ, বডলিয়ান লাইব্রেরি। বডলিয়ানকে বাম দিকে রেখে এগোলেই ডান দিকে হাইফোর্ড কলেজের দুটি অংশকে যুক্ত করে নিউ কলেজ লেনের ওপর অবস্থিত হার্টফোর্ড ব্রিজ বা ব্রিজ অফ সাই ইন অক্সফোর্ড। ভেনিসের স্থাপত্যের আদলে ১৯১৪ সালে এই ব্রিজটি তৈরি হয়েছিল। আর এগিয়ে গেলে সামনে পড়বে ১৩ মিলিয়ন বইয়ের সম্ভারে ঐশ্বর্যশালী ও যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম লাইব্রেরি বডলিয়ান লাইব্রেরি। চত্বরে ঢুকলেই বিখ্যাত শেলডোনিয়ান থিয়েটার বিল্ডিং। আমরা প্রবেশ করছি বডলিয়ান লাইব্রেরির ভিতরে। এখানেই আছে ১০০ বছরেরও বেশি সময় ধরে অক্সফোর্ডের প্রিন্টিং প্রেস ক্যালডোরিয়ান বিল্ডিং। বর্তমানে এটিও বডলিয়ানেরই অংশ। ১৩০০ শতাব্দীতে প্রতিষ্ঠিত বডলিয়ান লাইব্রেরির মধ্যে প্রবেশ করেছি। এই চত্বরটিকে বলে ডিভিনিটি স্কুল কোর্টইয়ার্ড। এর মধ্যে একটি মূর্তি আছে আর্ল অফ পেমব্রোকের। হাঁটতে হাঁটতে চলে এলাম হিস্ট্রি অফ সায়েন্স মিউজিয়ামের সামনে। আবার এগিয়ে চলা অক্সফোর্ডের ইতিহাসের মধ্যে দিয়ে। রাস্তার মাঝে বড় বড় কাঠের প্যাকিং বাক্সের মতো তৈরি করে তাতে গাছ লাগানো হয়েছে। পিছনেই ট্রিনিটি কলেজের একাংশ। এই সেই ট্রিনিটি কলেজ যা স্যার টমাস পোপ উনি ১৫৫৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন। ট্রিনিটি কলেজের একটি দরজার সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। স্মৃতি থাক সঙ্গে। আবার পুরনো অক্সফোর্ডের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। এসে পৌঁছালাম অ্যাসমোলিয়ান মিউজিয়ামে। অক্সফোর্ডের বিউমন্ট স্ট্রিটে অবস্থিত
অ্যাসপোলিয়ান মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড আর্কিওলজি হলো ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম। জাদুঘরটি প্রথম খোলা হয় 1683 সালের 24শে মে। অ্যাসপোলিয়ানের সংগ্রহে রয়েছে মাইকেলেঞ্জেলো, রাফেল, পাবলো পিকাসো ও লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি, মিশরীয় মমি ও মমির আধার, গ্রিক মূর্তি ও ভাস্কর্য এবং হিয়ারোগ্লিফিক্সের বিশাল সংগ্রহ। বেরিয়ে এলাম অ্যাসপোলিয়ান থেকে, পেরিয়ে যাচ্ছি ঐতিহ্যমণ্ডিত র্যান্ডলফ হোটেল। হাঁটতে হাঁটতে আমরা এখন আর এক ঐতিহাসিক অক্সফোর্ড ল্যান্ডমার্কের সামনে, দ্য মার্টিয়ার্স মেমোরিয়াল বা শহীদ স্মৃতিস্তম্ভ, যা 1843 সালে নির্মিত। আমরা এখন ওয়েলিংটন স্কোয়ারের সামনে, চারদিকে বাড়িঘরের মাঝে রেলিং ঘেরা একটি ছোট্ট পার্ক। সুন্দর এই পার্কে এখন মধ্যদিনের সূর্যের আলো। বেশ বেলা হয়ে গেছে, এখন পাথর বাঁধানো মেরটন স্ট্রিট ধরে আমরা চললাম সেই চৌরাস্তায়, সিটি সেন্টারে। কনমার্কেট স্ট্রিট ধরে হেঁটে আমরা পৌঁছালাম একটি ক্যালিফোর্নিয়ান বা আমেরিকান রেস্তোরাঁয়, টর্টিলা। দুপুরের খাবার এখানেই। বেশ অনেক ছবি তোলা আর খাবার মাঝে ভাবছিলাম, এই সেই অক্সফোর্ড। অস্কার ওয়াইল্ড, টি লরেন্স, আলবার্ট আইনস্টাইন, ইমরান খান, মনমোহন সিংহ বা ইন্দিরা গান্ধীর কলেজ। পুরো সফরটাই স্বপ্নের মতো। ধন্যবাদ নিলয় ও সুরঞ্জনা, অনেক ধন্যবাদ। ভাবতে পারেন 28 জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কলেজ ও বিশ্ববিদ্যালয় এই অক্সফোর্ড। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঝুলিতেই আছে 69টি নোবেল প্রাইজ। অবিশ্বাস্য, তাই না? আমার আরো অবিশ্বাস্য লেগেছিল যখন শুনেছিলাম প্রায় 350টি কোর্স বা বিষয় এখানে পড়ানো হয়। এই তো অক্সফোর্ড, আলাদা সম্মান, আলাদা ঐতিহ্য, আলাদা পরিচয়। টর্টিলা থেকে আবার বাইরের রাস্তায়, আবার হাঁটা শুরু। এবার দেখব অক্সফোর্ডের অন্যতম ঐতিহাসিক কলেজ, ক্রাইস্ট চার্চ কলেজ। প্রথমেই এলাম ক্রাইস্ট চার্চের বাগানে, যেটিকে এখন বলা হয় ওয়্যার মেমোরিয়াল গার্ডেন। অসাধারণ একটি বাগান। ক্রাইস্ট চার্চ কলেজের ঠিক পিছনে, এখান দিয়ে বাগানের মধ্যে দিয়ে একটি রাস্তা গেছে ক্রাইস্ট চার্চ কলেজের ভিজিটর গেট পর্যন্ত। দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ চ্যাপেলের অনেকটাই। এসে পড়েছি ক্রাইস্ট চার্চ কলেজের একদিকে, সামনে ঐতিহাসিক ক্রাইস্ট চার্চ কলেজ। কলেজের গা ছেয়ে আছে আইভিলতায়, তার সাথে 1546 সালের রাজা অষ্টম হেনরির স্থাপিত কলেজের মধ্যযুগীয় গঠন, এক অপূর্ব ছবি। দফায় দফায় টুরিস্টরা আসছে, দেখছে, ঘুরছে, ছবি তুলছে, আবার চলে যাচ্ছে। রোজ একই ছবি। আমরাও প্রাণ ভরে ছবি তুলেছি এই বিখ্যাত কলেজ ভবনের। সামনেই দিগন্ত বিস্তৃত ক্রাইস্ট চার্চ মিডো, ঘাসের জমি, বিশাল আকায় গরুগুলো অলস সময় কাটাচ্ছে। এবার হাঁটতে হাঁটতে টেমসের পাড়ে। টেমস এখানে শান্ত, ছোট্ট। এখানেও পান্টিং হয়, প্রচুর ভিড়, আর অনলাইনেও বুকিং নেওয়া হয়। এখানে টেমসের বুকে হাউসবোটের মতো নৌকায় রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে। শান্ত স্নিগ্ধ টেমসের রূপ মন ভরিয়ে দেয়। পাড়ে একটি বিশাল ম্যাপল গাছ, লম্বা জেটি এখন ফাঁকা পড়ে আছে। একটু পরেই হয়তো পান্টিং এর বোটগুলো এলে জেটি ঘাট আবার সরগরম। পথের পাশে উইলো গাছ, ক্রিস্টোফার রেনের তৈরি 1682 সালের দ্য গ্রেট কোয়াড্রাঙ্গল, যাকে সবাই চেনে টম কোয়াড বলে। এতক্ষণ সুরঞ্জনা আমাদের সঙ্গে ছিল না, ও গেছিল ছেলে ঈশানকে আনতে। পরিচয় হলো ঈশানের সাথে। এরপর অক্সফোর্ডের রাস্তায় খানিকক্ষণ ইতস্তত ঘুরে বেড়ালাম। বাড়িঘর, গাছপালা, অপরিচিত জায়গার মানুষজনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আবার নিলয়ের বাড়ি। সেই রাত্রেই নিলয় আমাদের পৌঁছে দিল লন্ডনের ব্রেডফোর্ডে।
আমার ভাগ্নে রানা বা ডক্টর তপময় ব্যানার্জির বাড়ি। ওর স্ত্রী অঙ্গনা দারুণ রেঁধেছিল ডিনারের নানা পদ। রানার দোতলা, the bedroom with attached toilet, recta toilet, another bedroom. No bedroom, recta. আজ 26 সেপ্টেম্বর 2023 বেরিয়ে পড়লাম ব্রেডফোর্ড থেকে গন্তব্য এডিনবার্গ বা স্কটিশে এডিনবরার উদ্দেশ্যে। রানা ওর গাড়িতে করে আমাদের পৌঁছে দিল মিল্টন কেইনস সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আমরা অবন্তী ওয়েস্ট কোস্ট এক্সপ্রেস ধরে পৌঁছাবো ক্রিউতে। আবার ক্রিউতে ট্রেন বদলে অবন্তী ওয়েস্ট কোস্টের অন্য ট্রেন ধরে আজকেই পৌঁছে যাব এডিনবরা ওয়েভারলি স্টেশনে। আমরা এখন আমাদের ট্রেনের অপেক্ষা করছি। ওই তো আমাদের ট্রেন এসে গেছে ও আমরা উঠেও পড়েছি। ট্রেনের ভিতরটা খুব সুন্দর। ওয়েস্ট অবন্তিকা এক্সপ্রেসে মিল্টন কেইনস থেকে এডিনবার্গ যাচ্ছি ট্রেনে। ট্রেন এসে পৌঁছালো ক্রিউতে। এখানেই আমাদের ট্রেন বদল। ক্রিউয়ের প্ল্যাটফর্মটি খুব সুন্দর। এসে গেছে আমাদের ট্রেন। এই ট্রেনই আমাদের পৌঁছে দেবে এডিনবরা ওয়েভারলি স্টেশনে, স্কটল্যান্ডের দ্বিতীয় ব্যস্ততম স্টেশন। ক্রিউ ছাড়তেই আমরা যে হাইল্যান্ডের প্রবেশদ্বারে তা জানান দিল চারপাশের ভূপ্রকৃতি। তীরের মতো ছুটে চলেছে আমাদের ট্রেন। দুপাশে পিছনে ফেলে যাচ্ছি ক্রিউয়ের জনপদ, ঘরবাড়ি। এবার যাত্রা শুরু দিগন্ত বিস্তৃত সবুজ চাষের মাঠ আর গাছপালার মধ্যে দিয়ে, ছবির মতো প্রকৃতি। দূরে দূরে চোখে পড়ছে ছোট্ট পাহাড়ের রেখাচিত্র। আমরা যুক্তরাজ্যের হাইল্যান্ড বা স্কটল্যান্ডের দিকে ছুটে চলেছি। দুপাশে শুরু হয়ে গেল টিলার পর টিলার মতো উঁচু নিচু মালভূমি। ফসলে সবুজ হয়ে আছে। মাছ দিয়ে বয়ে গেছে ছোট নদী বা সেচ খাল। প্রচুর গাছ এখানে। মিল্টন কেইনস ছাড়ার পর থেকে ট্রেনের গড় গতিবেগ 100 কিলোমিটার/আওয়ারের মতো। ছাড়িয়ে এলাম ল্যাঙ্কাস্টার। দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে। ট্রেনের মধ্যেই রয়েছে খাদ্য ও পানীয়র দোকান। অ্যাপের মাধ্যমে অর্ডার দিলে খাদ্য ও নরম বা উষ্ণ পানীয় পৌঁছে যাবে আপনার কাছে। মাঝে মাঝে সবুজ খেতে সাদা সাদা বিন্দুর মতো পশু চোখে পড়ছে। ওগুলো ভেড়া। খাদ্যের জন্য প্রতিপালন করা হচ্ছে। আমরা লেক ডিস্ট্রিক্টে প্রবেশ করেছি। চারপাশের ভূমি ক্রমশ পাহাড়ি আকার নিচ্ছে। কার্লিসল পেরিয়ে গেলাম ইংল্যান্ডের শেষ স্টেশন। প্রবেশ করলাম স্কটল্যান্ডে। ছোট বড় টিলা, পাহাড়, পশুচারণ ভূমি, প্রচুর গাছ আর ভেড়ার পাল। স্কটল্যান্ডের চেনা ছবি চোখের সামনে। এতদিন ছবিতে দেখেছি, এখন দেখছি নিজের চোখে। দূরের পাহাড়গুলো কেমন যেন কাছে, তারপর ট্রেনের জানলার পাশে এসে গেল। দু চোখ ভরে দেখছি স্কটল্যান্ডের গ্রাম্য সৌন্দর্যকে। শতাব্দীর পর শতাব্দী একই রকম সুন্দর। আমরা এড়িয়ে এসেছি কার্থপিয়ার্স জাংশন স্টেশন, যেখানে আমাদের ট্রেন ওয়েস্ট কোস্ট মেল লাইন ছেড়ে পূর্ব দিকের পথে মানে ইস্টের দিকে চলেছে এডিনবরার দিকে। পাহাড়ের উপর নিচে প্রচুর বড় বড় হাওয়া পাখা বা উইন্ড টারবাইন লাগানো আছে।
যা এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। সবুজ প্রকৃতির মাঝে শেষ বেলার সূর্য, প্রচুর জলরেখা, চাষের জন্য, পশুচারণের জন্য আদর্শ। এসে পৌঁছালাম এডিনবরা ওয়েভারলি স্টেশনে। এডিনবরা স্কটল্যান্ডের রাজধানী শহর, যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর। সমগ্র স্কটল্যান্ডের 32টি কাউন্সিল অঞ্চলের একটি হলো এডিনবরা। সুন্দর স্টেশন চত্বর, প্রাচীন স্কটিশ গঠনশৈলীতে সাজানো। বাইরে বেরিয়ে এলাম, দূরে দেখা যাচ্ছে এডিনবরা শহর, পাহাড়ের উপর বিখ্যাত এডিনবরা দুর্গ। দেখা যাচ্ছে এডিনবরার পুরনো শহর, যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মানপ্রাপ্ত। স্টেশনের বাইরে থেকে ক্যাব ধরে সোজা ডালরি গেস্ট হাউস, আমাদের এডিনবরা ঠিকানায়। গেস্ট হাউসে মালপত্র রেখে বেরিয়ে পড়লাম। একটু হেঁটে গিয়ে ডালরি রোড ধরে সোজা এগোলেই পৃথিবীর শ্রমিক শ্রেণীর আন্দোলনের এক পীঠস্থান হে মার্কেট, যেখানে 8 ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভ আন্দোলন, প্রশাসনের দমন ও অবশেষে অর্জিত বিজয়, যে রক্তাক্ত কাহিনীর ফলে সারা বিশ্বের অন্যতম বিশেষ দিন 1 মে ডে। ছবি তুললাম হে মার্কেটের সামনে। এখনো এই শহরে ট্রাম চলে, 5-6 কামরার অত্যাধুনিক গতিশীল ট্রাম। দেখে ভাল লাগলো। আজকের গল্প এখানেই শেষ। এই ট্রিপ টু ইংল্যান্ডের 3য় পর্ব। আগামী পর্বে এডিনবরা ভ্রমণ। আপনারা যারা এই ভ্রমণ ব্লগটিতে আমাদের সাথী ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। বেড়ানোর বাইরে গিয়ে জায়গাটি সম্পর্কে জানা অজানা তথ্য সহ বেড়ানোর ছবি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিন। ভালো থাকুন, ভালো করুন।